আসসালামু আলাইকুম। ওকে, আমাদের লাস্ট আলোচনা হচ্ছে আমরা এখানে শেষ করেছিলাম, অর্থাৎ টাইপস অফ এনভায়রনমেন্ট। আমরা এর আগে পড়েছি হচ্ছে মানব ভূগোল এবং কি বলে ভৌত ভূগোল। এখন হচ্ছে পরিবেশের প্রকারভেদ, টাইপস অফ এনভায়রনমেন্ট। পরিবেশ দুই প্রকার। আসলে সে সেম আলোচনা, আসলে ভূগোলের মতোই সেমভাবেই ভাগ করেছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ দুই প্রকার। প্রকৃতির জড় জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশ থাকে মাটি পানি, একটু ডিফারেন্স আছে এখানে। আসলে ডিফারেন্সটা কি, যে নেচারে যেটা হচ্ছে, নেচারে মানে ভূগোলে কি ছিল, যেটা আমরা ভূগোলে যেই দুই প্রকারভেদ ছিল, একটা কি ছিল ফিজিক্যাল অর্থাৎ ভৌত ভূগোল, আর দুই নম্বরে ছিল হিউম্যান অর্থাৎ মানব ভূগোল। তো এইখানে ফিজিক্যালের মধ্যে সম্পূর্ণ এটা জীবিত না মৃত দ্যাট ডাজেন্ট ম্যাটার। ওকে, যদি এটা ন্যাচারাল অংশ হয় তাহলে এটাই কি, যে ফিজিক্যাল জিওগ্রাফি বা ভৌত ভূগোল। যেমন এখানে পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, এগুলো সবই হচ্ছে কি ভৌত ভূগোল। একই সাথে এখানের যে অ্যানিমাল বা প্রাণী, গাছপালা, পশু পাখি, এগুলো সবই কিন্তু হচ্ছে ফিজিক্যালের মধ্যে। আর হিউম্যানের মধ্যে কি, হিউম্যানের মধ্যে হচ্ছে অর্থনৈতিক যে বিভিন্ন কর্মকাণ্ড এবং আমাদের যে সেটেলমেন্ট, নগরায়ন ইত্যাদি ইত্যাদি ছিল হচ্ছে হিউম্যান জিওগ্রাফি মধ্যে। এখন এইখানে ডিফারেন্সটা কি, এইখানে হচ্ছে আচ্ছা ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। প্রকৃতির জড় জীব উপাদান নিয়ে এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ এবং অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। আচ্ছা, তার মানে প্রায় একই আমরা বলতে পারি। আসলে ভৌত পরিবেশের মধ্যে জড়জীব দুইটাকেই যেহেতু একত্র করছে, তার মানে আসলে জিওগ্রাফির যে প্রকারভেদ, এনভায়রনমেন্টটা ঠিক একই রকম প্রকারভেদ করছে, এখানে কোনো ডিফারেন্স আসলে করে নাই। দেখা যাক পরবর্তীতে এটাকে আলাদাভাবে আসলে এভাবে দেখানোর আসলে আমি মনে করি কিছু নাই। ইম্পর্টেন্স অফ স্টাডিং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। ভূগোল এবং পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায় কি, জানা যায় পৃথিবীর কোন স্থানের প্রকৃতি পরিবেশ, পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি, মরুভূমি, এদের গঠনের কারণ এবং বৈশিষ্ট্য। পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন। পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ, প্রাণী এবং এদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, জীবনধারার বৈচিত্র্য। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশে কী পরিবর্তন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া, এর প্রভাব। আসলে ভূগোল এবং পরিবেশ এই দুইটা আসলে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো সো এদের সংজ্ঞা থেকে শুরু করে এদের প্রায় সব কিছুই একই কাঠামোর মধ্যে পড়েছে। আচ্ছা, আমরা একটু এর পরের পেজে দেখি যে কি আছে। আচ্ছা, পরের পেজে অলরেডি আমাদের হচ্ছে অনুশীলনী চলে আসছে। আমার কিছু আমি বইটা দেখেছি, কিন্তু দেখার পরে যেটা হয়েছে যে এখানে আমার কাছে কিছু কিছু কোশ্চেন হচ্ছে এলোমেলো লাগছে। কোনটি জীবভূগোলের অন্তর্ভুক্ত? আচ্ছা, কোনটি জীবভূগোলের অন্তর্ভুক্ত? জীবভূগোলের কিন্তু অন্তর্ভুক্ত, এটার যদিও ইকোনমিক ভূগোলের মধ্যে সম্ভবত কাউন্ট করেছে, অর্থাৎ বাণিজ্যিক ভূগোল। এখানে জীবভূগোলের মধ্যে তাহলে হচ্ছে কাউন্ট করেছে হচ্ছে শহরের ক্রমবিকাশ নাকি উদ্ভিদ ও জীবজন্তু। জীবভূগোলের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা এটার অনুবাদ করেছে বায়োজিওগ্রাফি। এখানে বুঝতে হবে বায়োজিওগ্রাফি আর বাংলা করেছে জীবভূগোল। এটা কিন্তু উদ্ভিদ এবং জীবজন্তু হবে, ঠিক আছে। এখানে মনে হইতে পারে যে এটা তো হিউম্যান জিওগ্রাফির মধ্যে পড়ে জীবভূগোল, কিন্তু আসলে তা না, এটা মূলত উদ্ভিদ এবং জীবজন্তু হবে। কারণ জীবভূগোলের বাংলা নিয়ে আসলে বাংলায় যে অনুবাদ করা হয়েছে এখানে একটু কিছু ক্রিটিক্যাল থট আছে।
বায়োজিওগ্রাফি, জীবভূগোল। ওকে, তারপরে ভূগোলের আলোচ্য বিষয় এখানে কি ধরছে ভূগোলের আলোচ্য বিষয় হিসেবে? প্রকৃতি, শক্তি, সমাজ। ভূগোল প্রকৃতি নিয়ে আলোচনা করে, ভূগোল বিভিন্ন শক্তি নিয়ে আলোচনা করে, ভূগোল সমাজ নিয়ে আলোচনা করে। তার মানে তিনটাই এখানে অ্যান্সার হওয়া উচিত। আমি জানি না উত্তরপত্রে কি অ্যান্সার দিছে। মিস্টার নাইম 4 রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গা ভরাট করে একটি দোকান এবং দোকানের পিছনে বাড়ি তৈরি করলেন। নাইমের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত? কোন ভূগোলের অন্তর্ভুক্ত? জীবভূগোল, মানব ভূগোল, ভূমিরূপ বিদ্যা নাকি জলবায়ু বিদ্যা? এটা মানব ভূগোলের মধ্যে পড়ছে, যেহেতু মানুষের কর্মকাণ্ড এখানে ইন্ডিকেট করছে। পরে হচ্ছে উল্লেখিত কর্মকাণ্ডটি হলো গ্রামের ক্রমবিকাশ, নগরায়ন, জনপদ তৈরি। এখানে গ্রামের ক্রমবিকাশও বলা যায় এবং এইভাবে আস্তে আস্তে করে নগরায়ন হয়েছে, জনপদ তৈরি হয়েছে। এখানে তিনটা দেওয়া যায়, অথবা গ্রামের বিকাশ এবং জনপদ তৈরি। আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আচ্ছা এখানে অ্যান্সার দিছে, এখানে আমরা তিনটাই হওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দিছে এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো উদ্দীপক অনুযায়ী কি দিছে? ভূগোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? প্রথম প্রশ্ন। যদি আপনাদের প্রথম ক্লাস মনে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এটা কে করে। ইরাটোস্থেনিস। আচ্ছা, ঠিকভাবে লেখা যাচ্ছে না। ইরাটোস্থেনিস, তিনি হচ্ছে প্রথম জিওগ্রাফি বা ভূগোল শব্দটি ব্যবহার করেন। তারপর আসেন সমুদ্র বিদ্যার বিষয়বস্তু কি? সমুদ্রের কি? মেরিন লাইফ। তারপরে যে মেরিন অর্থাৎ সমুদ্রের যে জীবন, সেটা নিয়ে সমুদ্রবিদ্যা আলোচনা করে। একই সময়ে সমুদ্রের যে সমতল যে জায়গা, অথবা হচ্ছে সমুদ্রের যে উঁচু নিচু জায়গা, সমুদ্রের বিভিন্ন জায়গার স্লোপ, অর্থাৎ সেইখানের যে ভূমির গঠন, এবং সমুদ্রের যে বিভিন্ন প্রাণী, এবং সমুদ্রের মধ্যে কি আছে, টাইড, ওয়েভ অর্থাৎ জোয়ার ভাটা ইত্যাদি অসংখ্য বিষয়। এবং সমুদ্রবিদ্যা আরও আলোচনা করে সমুদ্রের ইকোনমিক অ্যাক্টিভিটি, সেগুলো সমুদ্রবিদ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে গ নাম্বার হচ্ছে গ্রুপ এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত? পাহাড়, পর্বত, মানুষ, জলবায়ু, গাছপালা। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে কি কোন পরিবেশের অন্তর্গত? এটা হচ্ছে ভৌত পরিবেশের অন্তর্ভুক্ত। আমরা যদি আবার একটু ফেরত যাই প্রিভিয়াস পেজে, খুব ইজিলি বোঝা যাবে। ওকে, আমরা এখানে চলে আসি। এখানে কি বলা হয়েছিল যে ভৌত বা প্রাকৃতিক পরিবেশের কি থাকে? জড়জীব 2 উপাদানই, মাটি, পানি, বায়ু, গাছপালা। আর যে আরেকটা পরিবেশ আছে সেটা কি? সামাজিক পরিবেশ। সেই সামাজিক পরিবেশে হচ্ছে আমাদের বিভিন্ন রীতিনীতি, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। অর্থনৈতিক ভূগোল, মানব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, জীবভূগোল। জীবভূগোলও অবশ্য এটা যদি আমরা পড়তে যাই, জীবভূগোল, প্রাকৃতিক ভূগোল, এগুলো যেহেতু মানুষের দ্বারা তৈরি এই আলোচনাগুলো, এই কারণে মূলত সম্ভবত এইটাকে আচ্ছা এটা পরিবেশ নিয়ে আলোচনা করছে। শুধু কোশ্চেনটা হচ্ছে শুধুমাত্র গ নাম্বার, শুধুমাত্র এ গ্রুপ নিয়ে। এরপরে হচ্ছে কোশ্চেন হচ্ছে ঘ, মানব জীবনে এ গ্রুপ এবং বি গ্রুপের প্রভাব বিশ্লেষণ করো। তার মানে আমরা প্রথম এ গ্রুপ জানলাম যে গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারে যে এইটা মূলত ভৌত ভূগোল, অর্থাৎ জড় সব কিছুই ন্যাচারের অন্তর্গত। ইভেন মানুষ ইটসেলফ, সেও ন্যাচারের একটা পার্ট। আর মানব জীবনে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রভাব বিশ্লেষণ করো। এখন আপনি ধরে ধরে প্রভাব বিশ্লেষণ করতে পারেন। একই সাথে পাহাড়, পর্বত, মানুষ, জলবায়ু, গাছপালা, জীবভূগোল, প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, অর্থনৈতিক ভূগোল, এবং এর সাথে যে আন্তঃসম্পর্ক, অর্থাৎ এখানে মানুষের সাথে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক। আপনি যদি এখানে ঠিক হিসাব করেন যে মানুষের সাথে পাহাড় পর্বতের সম্পর্ক আছে, মানুষের সাথে জলবায়ুর সম্পর্ক আছে, অর্থাৎ মানুষ জলবায়ু ফেস করে, মানুষের সাথে গাছপালার সম্পর্ক আছে, মানুষের সাথে জীবভূগোলের অন্তর্ভুক্ত, প্রাকৃতিক ভূগোলের সম্পর্ক আছে, অর্থাৎ মানুষ হচ্ছে কি প্রত্যেকটা যেই ভূগোলই আপনি বলেন সেটার সেন্টারে মানুষের দ্বারাই এই সব জায়গাগুলো বিভিন্নভাবে প্রভাব হয়। আবার এর প্রভাবেও মানুষ বিভিন্ন
ধরনের সমস্যা বা উপকার ফেস করে। অর্থাৎ আপনি চিন্তা করেন যে মেরিন লাইফ, সেখান থেকে মানুষ কি বহু সুবিধা পায়। অ্যাট দ্য সেম টাইম যখন এখান থেকে সুনামি তৈরি হয়, ঠিক আছে, ভূমিকম্প তৈরি হয়, তখন কি হয়? তখন কিন্তু মানুষ ওটার কারণে প্রভাবিত হয়। এবার অ্যাট দ্য সেম টাইম মানুষ যখন বিভিন্ন ধরনের এখানের এই শুধুমাত্র আমি সমুদ্র দিয়ে উদাহরণ দিই, এখানে আপনার যে জাহাজ চলাচল করে, মাছ ধরার জাহাজ হোক আর এমনি জাহাজ হোক, দুইটা একটার সাথে একটা তো পলিউশন করি আমরা, প্রচণ্ড ধরনের পলিউশনের শিকার হয়, সমুদ্র আক্রান্ত হয়। আবার অ্যাট দ্য সেম টাইম কি হয়, আবার অন্যভাবে বললে জাহাজ দ্বারা আমরা মাছ আহরণ করি, এবং এইটা যেভাবে প্রভাবিত হইতেছে প্রকৃতি, অ্যাট দ্য সেম টাইম যখন এইখান থেকে কোনো ঝড় বন্যা জলোচ্ছ্বাস ইত্যাদি তৈরি হয়, তখন কিন্তু মানুষও এর দ্বারা প্রভাবিত হইতেছে। মানে একটা আর একটা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো এতটুকুই আমরা পরবর্তীতে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। ধন্যবাদ, সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।